নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘণ্টাখানেক বাংলার কথা আমি প্রতিটা পর্বেই বলে থাকি যে এই অনুষ্ঠান বাংলার মানুষের জানার এবং জানাবার অনুষ্ঠান, এবং আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু আপনারা নিজেকে জিজ্ঞেস করেন এবং উত্তর খুঁজে বেড়ান, যেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা অতিথিরা থাকেন আমাদের একটা পর্বে তাদের মাধ্যমে কিন্তু আপনাদের আপডেটেড রাখি, আপনাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এনকাউন্টার যেটা হয়েছে বারুইপুর কাণ্ড নিয়ে, সেটা নিয়ে কিন্তু দুটো রিয়াকশন আসছে। এক শ্রেণীর মানুষ বলছেন যে এনকাউন্টার কেন করা হলো, আবার ঠিক পাশাপাশি অন্য শ্রেণীর মানুষজন বলছেন যে না, যেটা করা হয়েছে সেটা ঠিক করা হয়েছে। কিন্তু ভাবুন যে আপনাদের মনে কিংবা আমার মনে এনকাউন্টার এক্স্যাক্টলি কি, কখন হয়, কিভাবে হয়, কারা করে, কেন করে, এরকম কিন্তু অনেক রকম প্রশ্ন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছে। এটা নিয়ে কিন্তু আমরা আমাদের আজকের পর্ব মূলত রাখছি প্রথম পার্টে, কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু ঘটে গেছে রাজ্য রাজনীতিতে, সেগুলোও নিয়ে আপনাদের সামনে আপডেটেড রাখবো। এবং তার সাথে একটু ফ্ল্যাশব্যাকে কামদুনি, নিশ্চয়ই আপনাদের মনে আছে তৃণমূলের যারা জড়িত ছিল 2013 সালের 7ই জুন সেই ঘটনা ঘটেছিল, তারও কিন্তু বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে সেই প্রসঙ্গও তুলে ধরবো বিরতির পর। এবং সেখানে কি হয়েছিল, বর্তমানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু আমরা শুরু করব এনকাউন্টার দিয়ে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের আজকের পর্বে কারা কারা আছেন। আমাদের আজকের প্যানেলে আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, অভিনেত্রী, সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য নীলাঞ্জনা মজুমদার। আমাদের সঙ্গে আসেন কামদুনির প্রতিবাদীর অন্যতম মুখ টুম্পা কয়াল, এবং আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশের সত্যজিৎ ব্যানার্জি। আপনাদের তিনজনকেই ঘণ্টাখানেক বাংলার কথায় স্বাগত। আমি প্রথমেই শুরু করব টুম্পাকে দিয়ে। টুম্পা, যে এনকাউন্টার হয়েছে আপনি কিভাবে দেখছেন এই এনকাউন্টার? তারপর আমি যত পর্বে এগোবে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে সংক্ষেপে এই এনকাউন্টার নিয়ে আপনার ভার্সন। দেখুন, এই এনকাউন্টার নিয়ে বলতে গেলে আমি তো আমার নিজের ব্যক্তিগত দিক থেকে মনে করছি যে এনকাউন্টার হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এটা হওয়া উচিত ছিল। কারণ বাংলায় যেভাবে ধর্ষণ একে একে বেড়ে চলেছিল, সেইভাবে এই ধর্ষণকারীদেরকে যদি এনকাউন্টারের মতো একটা না দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হতো, তাহলে ধর্ষণকারীরা আরও ধর্ষণের মতো ঘটনা ঘটাতে আরও মরিয়া হয়ে উঠতো। কারণ আমরা দীর্ঘ 14 বছর ধরে লড়াই করেছি, এবং এই 14 বছরের লড়াইয়ে আমরা দেখেছি আইনের উপরে ভরসা করে, আইনের দেখানো পথে চলেও কামদুনি বিচার পায়। অতএব হয়তো দিনের পর দিন কোর্টে যেতে হতো, বা দিনের পর দিন কোর্টের দিকে তাকিয়ে যে থাকতে হতো যে কবে বারুইপুরের মেয়েটা বিচার পাবে, কবে ওই ছোট্ট ফুটফুটে শিশুটার যারা ধর্ষণ করে খুন করেছিল তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। সেই ক্ষেত্রে আজকে বারুইপুরে যে ছোট্ট শিশুটাকে আজকে আমাদের হারাতে হলো, তার জন্য মূল যে আসামি ছিল প্রভাস মণ্ডল, তাকে এনকাউন্টার করা হয়েছে। অনেক রাজনৈতিক ব্যক্তি থেকে অনেকেই অনেক রকম কথা বলছে এই এনকাউন্টার নিয়ে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আগেও তো আইন ছিল। কামদুনির যখন মামলাটা চলছিল, কামদুনির ব্যক্তিরা জানে যে কিভাবে তাদেরকে টর্চার হতে হয়েছে, এবং কামদুনির ব্যক্তিরা প্রত্যেকে কিন্তু আইনের উপরে ভরসা করেছিল, আইনের দেখানো পথে চলেছিল, কিন্তু কামদুনি বিচার পায়নি। সেই ক্ষেত্রে কামদুনির লোক এবং আমরা নিজেরা মনে করছি যে এই কোর্টের পর ডেটের পর ডেট, এবং কোর্টে যেতে যেতে যে ক্লান্ত ভাব মানুষের হয়ে যায়, সেটা আমরা দেখেছি। একটা সময় আমাদের পায়ের চটি পর্যন্ত ছিঁড়ে গেছে। আমরা কামদুনি নিয়ে বিরতির পর বিস্তারিত আলোচনা করব, কিন্তু আপনি বলছেন যে যে এনকাউন্টার করা হয়েছে প্রভাস মণ্ডলের ক্ষেত্রে আপনি সেটা সমর্থন করেন? অবশ্যই সমর্থন করি। দেখুন, এনকাউন্টার এখানে যাকে করা হয়েছে প্রভাস মণ্ডল, যিনি মানে মারা গেছেন, তো উনি কিন্তু আরও কয়েকজনের নাম বলেছিলেন। বেশ, তো সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যেই কি তাকে এনকাউন্টার করা হলো? আরও তো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই 4 জনকে কেন এনকাউন্টার করা হলো না এখনো? তাহলে তো 4 জনও তো একই কেসেই অভিযুক্ত, তাহলে 4 জনকেও তো এনকাউন্টার করা হতো, সেটা কেন করা হলো না? শুধু একজনকেই কেন এনকাউন্টার করে দেওয়া হলো? উনি যেহেতু মুখ খুলেছেন, আরও কয়েকজনের নাম বলেছেন, সেই কারণেই কি মানে আপনার প্রশ্ন চিহ্ন আছে এনকাউন্টার নিয়ে? অবশ্যই। বেশ, আমি স্যার সত্যজিৎ স্যারের কাছে যাবো। সত্যজিৎ, আপনাকে যা জিজ্ঞেস করবো আমি, যে এনকাউন্টার সম্পর্কে দুজন দুরকম ভার্সন বললেন।
টুম্পা যেরকম সমর্থন করলেন, নীলাঞ্জনা কিন্তু কয়েকটা প্রশ্ন তুললেন। সেক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন থাকবে, আপনাদের বাংলার মানুষের জানার দরকার এনকাউন্টার কখন হয় এবং কোন পরিস্থিতিতে এনকাউন্টার হয়, এবং এই প্রসপেক্টে লাহেক আলীকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা আপডেট করে রাখেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। মব লিঞ্চিং নিয়ে কিন্তু গণপিটুনিতে যার নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী বলার পর কিন্তু লাহেক আলী, তাকে সক্রিয় সিপিএম কর্মী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, যার ছবি আপনারা দেখছেন। স্যার দেখুন, এনকাউন্টার শব্দটার মধ্যে একটা বিভীষিকার ভাব আছে। সাধারণ মানুষ এনকাউন্টার বলতে একটু ভয় পায়, এবং এনকাউন্টার হয়ে গেছে কিংবা এনকাউন্টার হবে এটা নিয়ে একটা নানা রকমভাবে একটা ভয়ের চিহ্ন থাকে। বেশ, এখন এনকাউন্টারটা কেন করা হয়, এনকাউন্টার পুলিশ কখন করে? আমরা যারা অফিসার্স র্যাঙ্কে এসেছি, মানে পুলিশ ট্রেনিং কলেজ থেকে পাশ করে, আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে এনকাউন্টারের ফেভারে নই। কারণ আমি ভাবি যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাতে বলা হয়েছে যে আমরা সবসময় লড়ি, সবসময় আমি প্রত্যেক দিনই কম বেশি যে কোনো চ্যানেলে থাকি, আমি বলি যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এনকাউন্টার এই ক্ষেত্রে যেটা দরকার হয়েছিল সেটা একটু বলে নিই, তবে তারপরে পরে একটা ঘটনা বলছি। এখানে আরও 4 জন ধরা পড়েছে, তাদেরকে বললেন উনি যে মোনালিসা না নীলাঞ্জনা, যে আরও 4 জনকে তো করা হলো না। কারণ যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটা যখন রিকনস্ট্রাকশন করতে যাওয়া হয়েছিল, তখন খালি প্রভাস মণ্ডলই ছিল। প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল ওই রিকনস্ট্রাকশন অফ ক্রাইমে প্রথম, এই কারণ প্রভাস মণ্ডলই এই মেয়েটাকে ফুসলে নিয়ে গেছিল প্রথম, এবং কোথা থেকে নিয়ে গেছিল, কিভাবে নিয়ে গেছিল, ওই যেখানে পুকুরটায় কিভাবে চলে গেল, কোন জায়গায় ওরা এর উপর যৌন অত্যাচার করেছিল, কোন জায়গাটায় মেয়েটা কতক্ষণ ধরে এখানে ছিল, কি ছিল, কারা কিভাবে এদেরকে ডাকলো, এই প্রত্যেকটা জিনিস রিইনভেস্টিগেশনে আসছিল। এবং তখন আমরা তো কেউ স্পটে ছিলাম না, যেটুকু খবর পাচ্ছি, যেটুকু রেকর্ডেড খবর, সেটাতে হচ্ছে যে তখন আচমকাই একজন পুলিশ অফিসারের কাছ থেকে, সাব ইন্সপেক্টরের কাছ থেকে রিভলভারটা ছিনিয়ে নেয় এবং 1 রাউন্ড গুলিও করে, এবং তারপর তাকে পালাতে আরম্ভ করে। তাকে পালানোর সময় তাকে প্রথমে পায়ে গুলি করা হয়, গুলি করার পরে পড়ে যায়, তারপর ওই অবস্থায় পালাতে থাকে, তারপর তাকে কোমরে গুলি করা হয়, এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে গিয়ে সে মারা যায়। দুটো ব্যাপার, পুলিশের যদি মারারই ইচ্ছা থাকতো যে ওকে মেরে ফেলতে হবে, তাহলে তো মাথায় গুলি করে দিত, হার্টে বুকে গুলি করে দেওয়া হতো, সে মরে যেত। পুলিশ প্রথমে ওকে আটকানোর জন্য সার্বিক একটা প্রচেষ্টা করেছে, সেটা পায়ে গুলি করেছে, পায়ে গুলি করার পরও থামিনি, তারপর সে কোমরে গুলি করা হয়েছে, এবং তাকে যথোপযুক্ত বাঁচানোর জন্য সার্বিক প্রচেষ্টা করেছে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে, এবং হাসপাতালে কিছুক্ষণ থাকার পর তারপর সে মারা গেছে। এই হচ্ছে নীলাঞ্জনার অ্যান্সার। এবার এনকাউন্টারটা কেন করা হয়? এনকাউন্টার বাধ্য হয়ে করতে হয়। একটা উদাহরণ দেই, ধরুন এই যে শান্তনু বসে আছেন, আপনার ঠিক 4 ফুটের মধ্যে, আচ্ছা এনকাউন্টার কিন্তু শর্ট ব্যাটেল হয়, এটা মাথায় রাখবেন। শর্ট ব্যাটেল মানে হচ্ছে খুব কাছাকাছি যখন মারপিট হয় তখন হচ্ছে শর্ট ব্যাটেল, মানে ডিসটেন্সটা ছোট, ছোট, মানে মানে 5000 মিটার দূর থেকে আপনার এনকাউন্টার হয় না। বেশ, ঠিক আছে, তো এনকাউন্টার শর্ট ব্যাটেল হয়। ধরুন আপনাকে এই মুহূর্তে আপনার এই 4 ফিট কি 5 ফিটের মধ্যে থেকে একজন একটা ভোজালি নিয়ে আপনাকে কথা কাটাকাটি মতো মানে কোপ দেওয়ার জন্য এগোলো, এবং মাথা লক্ষ্য করে একটা কোপ দিতে চাইলো, আপনি কি করবেন? হয় আপনাকে কোপটা খেতে হবে, মাথাটা ভাগ হয়ে যাবে, আর না হলে আপনাকে রেজিস্ট্যান্স দিতে হবে। আপনার কাছে রিভলভার নেই, আপনার জেনারেলি আপনার উইনিং হ্যান্ড, মানে হাত দিয়ে আটকানোর চেষ্টা করবেন, হাতে পিস পড়বে, তাই তো? মানুষ মারতে গেলে কি করে? হাত দিয়ে আটকানোর চেষ্টা করবেন, এটাকে আমরা বলি উইনিং হ্যান্ড। আমরা যেমন ফুটবলে জিতি কি ক্রিকেটে জিতি, আমরা উইনার্স হ্যান্ড, তেমনি এই হাতে আমরা আটকানোর চেষ্টা করি, তখন হাতে ইনজুরি থাকে। কিন্তু পুলিশের কাছে কি থাকে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন পার্ক সার্কাসের দিকে পোস্টিং ছিলাম, একটা ছোট্ট ঘটনা বলি, একদম 1 মিনিটের ঘটনা। একটা ডাকাতির ইনসিডেন্ট হলো। ডাকাতি মানে হচ্ছে বোমের, হঠাৎ দেখলাম সেই দিন আমাদের নাইট রেড ছিল, অফিসার্স টিম নিয়ে রেড করে এসেছি, একটু বসেছি, তারপর হঠাৎ দেখলাম একটা বোম চার্জ হয়েছে খুব নিয়ারেস্ট জায়গা থেকে।
তারপরে বোম চার্জ হয়েছে, আরও পরপর বোম চার্জ হচ্ছে, তখন সাথে সাথে আমরা বেরোলাম। বেরিয়ে থানা থেকে বেশি দূর ছিল না, বেশ খানিকটা দূর ছিল এই সাথে। তারপর ওখানে গিয়ে দেখি, গিয়ে জায়গাটাকে অন্ধকার করে ফেলেছে। অন্ধকার করার ফলে অটোমেটিক্যালি যাওয়ার পরে আবার সেই বোম চার্জ দেখি, সেই তালা ভাঙছিল, তালা কোলাপসেল গেট ভাঙতে পারলো না, কারণ একজনকে আটকাতে যখন যাচ্ছি তখন সে বোম চার্জ যখন করছে তখন তাকে গুলি করা হলো। তার গুলিটা করে সে ওয়াল দিয়ে পালিয়ে গেল। ও একটা উচ্চারণ করলো, একটা নাম বলল, সেটা হচ্ছে হায় আল্লাহ বলে উল্টো সেই ক্রস করে পড়ে গেল নিচে। বেশ। তো এবার ওটা যখন দেখতে যাচ্ছি, হঠাৎ দেখবেন রাত্রিবেলা যদি আপনি এই যে গাছের পাতার উপর দিয়ে যান না, পাতার সরসর শব্দ হবে। আমি দেখছি আমার ঠিক সামনে, ঠিক 3.5 ফুটের মধ্যে একটা ছেলে, প্রায় 4 কেজি ওজনের একটা নেপাল ভোজালি, যেটা দিয়ে গরুর ঠ্যাং কাটে আর কি, সেইটা নিয়ে আমার ঠিক মাথার উপরে এইরকম করে কোপ দিচ্ছে আর কি। ফাইন্ডে আমার এক হাতে টর্চ, কিন্তু মাইন্ডেড, কারণ ওখানে পুরো লাইনটাকে অফ করে দেওয়া হয়েছিল। এক হাতে আমার টর্চ, এক হাতে রিভলভার। তখন আপনার ডিসিপি? হ্যাঁ, তখন তাকে গুলি করা হলো। গুলিটা করা হলো ঠিক এই কপালে লাগলো গুলিটা। তো কপালে লাগলো, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে দেখবেন গুলি করার সাথে সাথে একটা ধাক্কা মারে, মানে রিভলভার থেকে একটা ধাক্কা আসে, রাইফেলেরও ধাক্কা আসে, সেলফ লোডিং রাইফেলেরও ধাক্কা আসে। তো এই ধাক্কাতে হলো কি, আমার হাত থেকে টর্চটা নিচে পড়ে গেল। টর্চটা নিচে পড়ে গিয়ে এরকম, মানে জাস্ট টেনশনও আছে, লেগেছে এটা বুঝতে পারছি, কিন্তু এটা টেনশনও আছে, আরও পিছন দিক থেকে কোনো অ্যাটাক হয়ে যেতে পারি। আমার পিছনের বডিগার্ডটাকে বললাম, দেখ পিছন দিকটা দেখ। তো কিন্তু তখন আমি যখন টর্চটা খুলে ইসে করছি, তখন দেখছি কোনো আসামি আর নেই ওখানে, ফ্রি, কমপ্লিট ফ্রি। এই ফ্রি অবস্থায় দেখার পরে সাথে সাথে ওখান থেকে ডিসিশন নিলাম যে হাসপাতাল কোনো গার্ড করে দিতে হবে। মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল, ওখানে একজন অফিসার্সকে পাঠিয়ে দিলাম এমার্জেন্সিতে, যে দেখো ওখানে একজন যারাই যাবে গুলি খেয়ে আটকাতে হবে। আরেকজনকে পিজি হসপিটালে পাঠালাম। আর যে কটা নার্সিংহোম ব্রড স্ট্রিটে রয়েছে সেইগুলোতে পাঠালাম, যে নার্সিংহোমগুলোকে আটকাতে হবে। ঠিক খবর চলে এলো কিছুক্ষণের মধ্যেই, ন্যাশনাল মেডিকেল কলেজে একজন গেছে পায়ে গুলি নিয়ে। আমাকে অফিসার ফোন করে বললো যে স্যার পায়ে গুলি নিয়ে গেছে। আমি বললো ওকে আটকাও, স্টেটমেন্ট জোগাড় রাখো ওখানে, আর দেখো ওর ট্রিটমেন্টের যা যা ব্যবস্থা করার পরে। গুলিটাকে ভিতরে আছে এখনও? বলছে হ্যাঁ স্যার গুলিটা আছে। ওকে, ডাক্তারবাবুর সাথে কথা বললাম। কিছুক্ষণের মধ্যে আবার ফোন আসলো পিজি হসপিটালে, স্যার কপালে গুলি, মাথায় গুলি নিয়ে একজন এসছে, ঠিক আছে ভর্তি করো। আমি দেখলাম দুটোর মধ্যে ওর ইম্পর্টেন্সটা অনেক বেশি, মানে এসএস ক্যাম্পটা, পিজিটা, যেহেতু মাথায় লেগেছে, কারণ তো বেশিক্ষণ বাঁচবে না। তারপরে ওখানে গেলাম এসএস ক্যাম্পে, গিয়ে দেখলাম, গিয়ে ওকে তো ও দেখেই বলছে এ পুলিশ লোক, আমার তো ইউনিফর্ম পরা ছিল, বলে পুলিশ লোক হামকো গোলি মার দিয়ে, সির মে গোলি মার দেয়া, ভাষাটা এরকম ছিল, পুলিশ লোক হামকো সির মে গোলি মার দেয়া। তো ঠিক আছে, তো তারপরে ডাক্তারবাবুকে বললাম যে আপনি আপনার ট্রিটমেন্টটা প্রথমে করুন, একে বাঁচানোর সার্বিক একটা প্রচেষ্টা করুন, একে দরকার আছে আমাদের। আর ওর যা স্টেটমেন্ট দিচ্ছে সেই স্টেটমেন্টটা দয়া করে আপনি যেরকম লিখবেন তেমনি রেকর্ডও আপনি একটা রেকর্ডও করবেন। বেশ। তো ছোট করে বলে দিই, বেশ। আলটিমেটলি 3 মাস ওর ট্রিটমেন্টে থাকলো। তারপরে 3 মাস পরে ও 6 মাস ট্রায়াল ফেস করলো, মানে ট্রায়াল মানে বিচার ফেস করলো। বিচারে ওদের 7.5 বছরের জেল হলো, 7.5 বছর জেল খেটে এলো। গুলিটা কিন্তু এখানে আটকে আছে, স্কালের ঠিক এই জায়গায় গুলিটা এমনভাবে আটকে আছে, ঠিক এইরকমভাবে স্কালের ঠিক কপালের এই জায়গাটায়। যদি ওটা অপারেশন করা হয় তাহলে 4টে চুল যোগ করলে যেইটুকু ফাঁক হয়, 4টে মাথার চুল যোগ করলে যেরকম মোটা হয়, সেইটুকু ফাঁকের মধ্যে ব্রেনের ডিফারেন্সটা আছে। ওটা অপারেশন করতে পারলে ওর সাথে সাথে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাবে। তো অটোমেটিক্যালি ডাক্তার বললো আমি অপারেশন করব না। 7.5 বছর জেল খেটে এলো ওইভাবে, এবং জাজ সাহেব, সেশন জাজ কনফার্ম করলো যে এটা একটা বড় ডাকাতির ঘটনা আটকেছে পুলিশ অফিসারটাকে, এবং তাকে বাধ্য হয়ে এনকাউন্টারটা করেছে। আপনাকে একটা উদাহরণ দিলাম এটার জন্য যে এনকাউন্টারটা করতে বাধ্য হয়, এবং সেটা কিন্তু জাজ সাহেবরাও কনফার্মেশন করছে। আমি আবার আসবো স্যার আপনার কাছে ফেরত। হ্যাঁ আমি আসবো। আমার যেটা প্রশ্ন টুম্পা আপনাকে এবং নীলাঞ্জনাকেও জিজ্ঞেস করবো। নীলাঞ্জনা বলছেন যে একজনকে করা হলো, সেক্ষেত্রে বাকি যে যারা অভিযুক্ত তাদের কেন করা হলো না, এটাকে কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, সেদিনকে তো তথ্য প্রমাণের জন্যই তো পুলিশ একজনকেই নিয়ে গেছিল।
তাই না? বললাম তো 4 জনের মধ্যে একজনকে নিয়ে গেছিল, সেই রেলওয়ে ক্ষেত্রে স্টেশন। সেই জায়গায় তো একজনই উপস্থিত ছিল। আর তো কেউ ছিল তিনি না। যখন পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ও পুলিশকে গুলি করছে, তখন পুলিশের বাধ্য হয়ে তাকে গুলি করতে হবে, তাই না? বেশ, বলুন আপনি কি বলছিলেন। হ্যাঁ, এবার রিকনস্ট্রাকশনের ব্যাপারে উনি বললেন যেটা, তো সেটা নিয়ে আমার বলার রয়েছে যে একজনকেই প্রভাস মণ্ডল যিনি এনকাউন্টার হলেন, তো ওনাকেই নিয়ে যাওয়া হলো, আর বাকি 4 জন একই অভিযুক্ত, তাদেরকে কেন নিয়ে যাওয়া হলো না? এবং মধ্যরাত্রে সেখানে নিয়ে যাওয়া হলো, কোনো ক্যামেরা ভিডিও ফুটেজ কোনো কিছু নেই, এরকমভাবে গিয়ে ওখানে এনকাউন্টার করা হলো, বাকিদের নেওয়া হলো না বেশ, কেন? স্যার আমার যেটা প্রশ্ন, যেটা এটা উত্তর দিয়ে দিই। হ্যাঁ প্লিজ, আমি প্রথম সেটাই কথা জিজ্ঞেস হচ্ছে- করতাম, অনেকেরই প্রশ্ন এটা। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন। কারণটা হচ্ছে ক্রাইমটা করেছিল রাত্রিবেলা। রাত্রিবেলা কতটুকু চাঁদের আলো ছিল, কতটুকু সাধারণ আলো ছিল, সেইটা যদি রিকনস্ট্রাকশন করতে হয় সেই আলোটাই লাগবে, সেই আলোটাই দেখতে হবে। সুতরাং ক্রাইমটা যে ওকে খুন করা হয়েছিল বস্তার মধ্যে, ওই 13 বছরের মেয়ে 12 বছরের মেয়েটাকে ঢুকিয়েছিল, এই যে অন্ধকার, আলো অন্ধকার, কতটুকু আলো ধরা পেয়েছিল, সেই আলোর মধ্যে কিভাবে কাজটা করেছিল, সেই জন্যই তাকে রাত্রে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেরকম আছে, সেরকম পুলিশ অফিসারদের তো বাঁচার অধিকার আছে। আমরা তো মানুষের জন্য, জনগণের জন্য আছি। কিন্তু যখন একজন রিভলভার ছিনতাই করবে, তাকে গুলি করছে, তাকে তো অ্যাকশন নিতে হবে, সেটাই অ্যাকশন নেওয়া হয়েছে। দেখুন, প্রথমত আমি বলি যে প্রভাস মণ্ডলের যখন অ্যারেস্ট করা হয়েছে, প্রভাস মণ্ডল কিন্তু প্রত্যেকেরই নাম বলে দিয়েছিল, যারা যারা যুক্ত ছিল প্রত্যেকেরই নাম বলে দিয়েছিল। এখানে যে দোষীদের শাস্তির একটা প্রশ্ন উঠে আসছে, যারা পথে নামছে বা মানব অধিকার কমিশনার থেকে এবং যারা বিরোধী দলের নেতা আছে, তারা অনেক রকম প্রশ্ন করছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে একটা ছোট্ট ফুটফুটে শিশুকে আমাদের হারাতে হয়েছে, তাকে যেভাবে খুন করা হলো, যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক, এটাই আমরা চাইবো। তাই এটাকে বাদ দিয়ে আপনারা রাজনীতি প্রত্যেকেই করছেন। কেন করছেন? আপনারা তো প্রত্যেকেই বলতে পারেন যে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। আজকের বারবার বলছে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। আরে সে তো প্রত্যেকের নাম বলে দিয়েছিল, যে কে ছিল এবং কিভাবে নিয়ে গেছে, কোথায় গিয়ে অত্যাচার হয়েছে, সব কিছু কিন্তু বলে গেছে। সেখানে তথ্য প্রমাণ কিভাবে লোটা করা হবে? বেশ, আপনাদেরকে জানিয়ে রাখবো, গুন্ডা দমন আইন কিন্তু আজ থেকেই কার্যকর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার পর পরিস্থিতি কি আদৌ কোনো পরিবর্তন হবে, নাকি এই পাশবিক যে ঘটনা ঘটেছে এটা কি সামাজিক কোনো ব্যাধি, সেটার একটা সময় হয়তো উত্তর দেবে। নীলাঞ্জনা, এই যে গুন্ডা দমন আইন, স্যার আমি আপনার কাছেও আসবো, আজ থেকে যে কার্যকর হচ্ছে, আপনার দল তো 15 বছর, আপনি কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কথা বলছেন, কারণ আপনাদের দলের তো অনেক ভাগ আছে, তো সেখানে দাঁড়িয়ে আপনারা যে 15 বছর বাংলায় শাসন করেছেন, তখন থেকে তো এই ঘটনা চলতে থাকছে, এরকম অনেক ঘটনা চলতে থাকছে, এরকম ধরনের জিনিস চলতে থাকছে মহিলাদের ক্ষেত্রে। কেন আপনারা কেন এই গুন্ডা দমন আইন করে আপনারা কার্যকর করেননি? দেখুন, আমাদের দলের কিন্তু 0 টলারেন্স নীতিতে বিশ্বাসী, এবং সমস্ত জায়গাতেই শীর্ষ নেতৃত্ব থেকে বড়ই মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন দুর্নীতির এগেনস্টে বা কোনো কিছুর এগেনস্টে কিন্তু দুর্নীতির তো পাহাড় প্রমাণ অভিযোগ নীতিতে বিশ্বাসী। 0 টলারেন্সের পরেও তারা এখন যারা করছে, যে সমস্ত জায়গা থেকে হচ্ছে, তারা নিজের দায়িত্বে করেছে দুর্নীতি, সেগুলো একের পর এক ধরা পড়ছে, সামনে আসছে, কে কত কি করেছে, সম্পত্তি, কে কত গয়না, কে কত কি করেছে, সেগুলো সব ধরা পড়ছে, এখন তার উপযুক্ত সাজা হচ্ছে। 0 টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে বলছি তৃণমূল। দেখুন, 0 টলারেন্স ওনারা যদি চাইতেন তাহলে বাংলার এতগুলো ধর্ষণ হতো না। আজকে তো কম ধর্ষণ হয়নি, এবং প্রত্যেকেই দেখেছি কোথাও বিচার পাইনি। সেটা আমরা দেখে এসেছি দীর্ঘ 14 বছর ধরে। এবং এই বারবার এই দুর্নীতির কথা উঠছে, যারা নিচের স্তরের লোক, বুথ সভাপতি পর্যন্ত
যারা পঞ্চায়েতের যারা সদস্য ছিল তাদের বাড়ির ভিতর থেকেও কোটি কোটি টাকা এসছে। এগুলো উস্কানি দিয়েছে কে? এগুলো সাপোর্ট করেছে কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছে। তাদেরকে মাথায় তুলেছে বলে তারা আজকে সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে, সাধারণ মানুষের টাকা লুটে পুটে খেয়েছে। আজকে যেখানেই হাত দিচ্ছে সেখান থেকেই দুর্নীতি। এগুলো কাদের? এগুলো তো সাধারণ মানুষের টাকা, এগুলো সাধারণ মানুষের প্রাপ্য ছিল, কিন্তু সাধারণ মানুষ পায়নি। অনেক গ্রাম এলাকার মানুষ আমি দেখেছি, কারণ আমরা গ্রামে থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে গ্রামের অনেক মানুষ দেখেছি যারা অভাবের মধ্যে আছে। অভাবের মধ্যে থাকলেও তাদেরকে কিভাবে পেটে লাথি মারা হয়েছে, তাদেরকে কিভাবে প্রতিবাদ করলেও তাদেরকে কিভাবে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। অতএব প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন এবং রাজনীতিটাই করে গেছেন, কোনো মানুষের বিচার দিতে উনি চাননি এবং সাধারণ মানুষ ভালো থাক উনি এটাও চাননি। নীলাঞ্জনা, তারপর আমি স্যারের কাছে আসবো। হ্যাঁ, জিরো টলারেন্স যদি দুর্নীতির ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি? বাংলার মানুষ তো তার ব্যান্ডেড দিয়েছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উনি যে কথাটা বললেন ওনার কথাটা আমি আগে উত্তর দিই যে রাজনীতিতে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রিসেন্ট যে আরজি করের কেসটা হয়েছিল ওখানে কিন্তু যে মূল অভিযুক্ত ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করেছিল রাজ্য সরকারের পুলিশই। আর কামদুনির ক্ষেত্রেও বলি যে কামদুনির ক্ষেত্রেও কিন্তু লোয়ার কোর্টে কিন্তু ফাঁসির আদেশ এসছিল, ফাঁসির অর্ডার হয়েছিল এবং 3 জনেরও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এখন সেটা সুপ্রিম কোর্টে গেছে মামলাটা, সেটা অনেক পরে গেছে। তার আগেও তো হাইকোর্টেও মামলাটা গেছে। হাইকোর্ট থেকে তো দোষীদের তো সেভাবে কোনো সাজাই দেয়নি। দেখুন, হাইকোর্ট থেকে দেবে কি করে সাজা? হাইকোর্ট থেকে সাজা দিতে গেলে তার তথ্য প্রমাণ দরকার লাগে। হাইকোর্টে যখন আমরা যেতাম, আমাদের ওপেন যারা আসামি ছিলেন তাদের বাড়ির লোক হুমকি দিত হাইকোর্টের মধ্যেই, কিচ্ছু করতে পারবে না, আমরা ঠিক আমাদের রাস্তা বের করে নিয়ে আসবো, এটা বলা হতো। তারপরেও আমরা দেখেছি যে পোস্টমর্টম রিপোর্টটা দেয়া হয়েছিল হাইকোর্টের কাছে, তাতে পরিষ্কারভাবে লেখা আছে যে এই ধর্ষণটা একজনই করেছে, গ্যাং রেপ না। সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখে এসেছি এবং আমরা এটাও দেখে এসেছি যে কিভাবে সরকারি আইনজীবী 14টা চেঞ্জ করা হয়েছিল এই আসামিদেরকে বাঁচানোর জন্য। তাহলে আজকে যে দিদি বলছে এই কথাগুলো, হ্যাঁ আমরা মানছি যে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছিল, কিন্তু রাজ্য সরকারের পুলিশ যেভাবে অ্যারেস্ট করেছিল সেইভাবে পুলিশ মন্ত্রী যে নির্দেশ দিতেন পুলিশকে, সেই অনুযায়ী চলেছেন। আজকের কামদুনের মামলাটা যে বিনীত গোয়েল যে যুক্ত ছিল, তেমন আরজি করের মামলাতেও বিনীত গোয়েল যুক্ত ছিল। এবার তথ্য প্রমাণ লুট করেছিলেন কামদুনের মামলাতে বিনীত গোয়েল, আরজি করের ক্ষেত্রেও সেই বিনীত গোয়েলই লুট করেছিলেন। এগুলো আমরা দেখেছি। আমরা দেখেও কি করে বলবো যে আমরা এগুলো অত্যাচার, এগুলো যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য নয়? স্যার, আমি ওপেন ফোরামের বাংলার মানুষের অনুষ্ঠানে যে এত পুলিশের এগেনস্টে অভিযোগ বিগত সরকারের যখন ক্ষমতায় ছিলেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? একদম উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের নামে স্পেসিফিকভাবে অভিযোগ স্যার। দেখুন, আমরা যেটা আলোচনা করছিলাম, আলোচনাটা আলটিমেটলি কামদুনির দিকেই ঘুরে যাচ্ছে, সেটা নয়। আমরা সেকেন্ড পর্বে থাকবো না, বলছি যেটা বলছি, এই যে কথায় কথায় বলে না, একটা পক্ষ বলে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। সেবাশ্রয়ের জিরো টলারেন্স বলুন তো, লোক কত অত্যাচারিত হয়েছে। মানে আনএডুকেটেড সাধারণ, মানে আনরেজিস্টার্ড ডাক্তারকে দিয়ে চেক আপ করানো হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন ধরা পড়ছে, যার কাছেই ধরা পড়ছে প্রত্যেকের কাছ থেকে কম বেশি 50 কোটি থেকে 200 কোটি 400 কোটি টাকা ধরা পড়ছে। মুখে আমরা সবাই শুধু বলছি আমরা জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আরে আপনার তো ইকোনমিক উইং ছিল পশ্চিমবঙ্গে, যারা একজন এডিজির নেতৃত্বে বিশাল ইকোনমিক উইং আছে, আপনি কেন অ্যাকশন নিলেন না এদেরকে? কেন আজকে রেশন কার্ডের জন্য যখন কেসগুলো হলো, রেশন কার্ডকে আজকে বলতে পুলিশ যখন ওই যে খাদ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো সিবিআই থেকে, তো তখন অ্যারেস্ট করলো, তার আগে উনি অ্যারেস্ট করেছে? কোনো রেশন কার্ড সিজ হয়েছে? এত কোনো দুর্নীতি কোনো বন্ধ করেছে? মুখে শুধু বলা হচ্ছে আমরা না সব জিরো টলারেন্স, ওইসব মুখের কথা। অ্যাকচুয়ালি সব টলারেন্স আছে, টাকা দিয়ে যাও, টাকা দিয়ে যাও, টাকা দিয়ে যাও। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে গুন্ডা দমন আইনের ব্যাপারটাই তো প্রশ্নটা তুললেন আপনি, এটাই তো করেছিলেন। হ্যাঁ, কেন কেন বলছি আপনাকে। দেখুন, গুন্ডা দমন আইনটা কেন দরকার আছে সেটা বলে দিই। 34 বছর বামফ্রন্টের শাসনে এবং শেষের 10 বছর বামফ্রন্টের শাসন। আমি তো প্রশাসনের লোক, আমি তো প্রশাসনকে সামনে থেকে দেখেছি, আমরা তো এসি রুমে বসে দেখিনি। আর 15 বছরের টিএমসির শাসন, এতে ললেসনেস এত পরিমাণে বেড়ে গেছিল, এত বেশি মস্তানি,
কাটমানি, তারপরে খুন, তারপরে অত্যাচার এমনভাবে বেড়ে গেছিল, ললেসনেস, অরাজকতা, যে সাধারণ কিছুরা বড়ই ভেবেছিল যে আমরা মেয়েদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করবো, পোস্টিনষ্টি করবো, জোর করে তুলে নিয়ে যাব, মাথায় হেলমেট পরবো না, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করব, আমাদের জন্য একজন আছে। উনি বলবেন এটা ছোট্ট একটা ঘটনা, এটা এমন ছোট ঘটনা যে কোনো ব্যাপারই না, এবং এটা বলবে ওর সাথে ওর প্রেম ছিল, তারপরে বলবে ওর মেয়েটা তো আগে প্রেগনেন্ট হয়ে গেছিলো। এইসব কথাবার্তা বলে একটা ন্যারেটিভ সৃষ্টি করে। আপনি একটা পয়েন্ট ভুলে গেছেন, টাকার কথা। হ্যাঁ, টাকার কথাও বলছি, না না কম্পেনসেশন বলছি তো, আবার ওটা বলছি, কম্পেনসেশনটা পরে বলবো। তো এগুলো করার পরে যখন বলা হলো, বলে ঠিক আছে, যখন মেয়েটাকে রেপ করেছে ওকে বলেছি আমি, একজনের নাম বলে দিল মিনিস্টারের নাম, এখন সে হয়তো অপোজিট গ্রুপে আছে, তাকে বলে তুই ওকে 20,000 টাকা দিয়ে দিস। মানে একটা মেয়ে 13-14 বছরের মেয়েকে একজন, তাকে গ্যাংরেপ করা হলো, 3-4 জন মিলে গ্যাংরেপ করলো, তাকে 20,000 টাকা দিতে বললো যে তুই 20,000 টাকা দিয়ে দিস ওকে, অর্থাৎ সরকার থেকে 20,000 টাকা দেওয়া হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে জিরো টলারেন্স বলে লাভ আছে বলুন তো? তাকে তো সামনে দাঁড়িয়ে চিতিয়ে বলতে হতো যে ইয়েস, এখানে এই অন্যায় হয়েছে, এই অন্যায়ের প্রতিবিধান চাই, এদেরকে অ্যাকশন নিতে হবে। কোন ব্যাপারটাই অ্যাকশনের জন্য উনি ডাইরেক্টলি বলেছেন? প্রত্যেকটা জায়গায় আসামিদেরকে সাপোর্টের জন্য গিয়েছেন। আর দেখুন, গুন্ডা দমন আইনটা কেন হয়েছে, আরেকটা কথা একটু বলে রাখি, গুন্ডা দমন আইন সম্বন্ধে সাধারণ লোক জানে না, আজকে থেকেই কিন্তু গুন্ডা দমন আইনটা চালু হলো। একদম ঠিক আছে, গুন্ডা দমন আইনটা সাধারণ লোকের জন্য নয়, কিন্তু গুন্ডা দমন হচ্ছে যারা টাকা তুলবে, যারা রাহাজানি করবে, যারা মানুষকে অত্যাচার করবে, মহিলাদের উপরে অত্যাচার করবে। গ্রাফিক্স আমরা দেখাচ্ছি, আচ্ছা দেখাবেন, হ্যাঁ দেখাবেন, তো দেখাবেন। তো এইগুলো যারা করবে তাদেরকে প্রথমে ডেকে আনা হবে, ইন্ট্রোগেশন করা হবে, জিনিসটা পর্যায়টা বলি, এবং ডিসি এসপি পর্যায়ের লোকরা তারা যদি কনফার্ম হয় যে না একে এই কেসে দরকার, একে অ্যারেস্ট করা দরকার, নট বিলো ডেপুটি কমিশনার, তবে তাকে অ্যারেস্ট করা হবে এবং 12 মাস তাকে উইদাউট এনি ইনভেস্টিগেশনে রাখা যেতে পারে কাস্টাডির মধ্যে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি যা কিছু এই যে ট্রাম জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি বিনষ্ট করা, এই যেমন ওখানে বারুইপুরে পুলিশের জিপটা জ্বালিয়ে দেওয়া হলো, ওমুটা করা হলো, ট্রেন লাইনটা ভেঙে দেওয়া হলো, ট্রেন লাইনের উপরে বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ঘণ্টাখানেক বাংলার কথা। আর বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনাদেরকে বলেছিলাম যে কামদুনির ঘটনা কিন্তু আমরা কেউ ভুলিনি। যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2011 সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, আর তারপর 2 বছরের মধ্যেই কিন্তু এই পাশবিক ঘটনা আপনাদের সামনে আমরা প্রত্যেকে জানতে পারি। 2013 সালের 7ই জুন কামদুনিতে 21 বছর মাত্র বয়স ছিল সেই ধর্ষিতা যিনি, এবং পরে খুন হন সেই মহিলা, সেই ছবি আপনারা দেখছেন। এবং তারপর প্রচুর আন্দোলন হয় কামদুনিতে, শুধু নয় পুরো রাজ্য জুড়ে কিন্তু আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ টুম্পা কোয়াল আমাদের সঙ্গে আজকে কিন্তু এই প্যানেলে আছে। সুতরাং আমি টুম্পা থেকে দিয়ে শুরু করবো। টুম্পা, সেই দিনগুলোর কথা মনে পড়ছে আপনার দর্শকরাও দেখছেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবে ক্ষমতায় এসছেন, সিপিএমকে 34 বছরে বাম জমানাকে হারিয়ে তিনি এসছেন, এবং তারপর 2 বছরের মধ্যেই কিন্তু এই ঘটনা। টুম্পা, দেখুন, 2011 সালের আগে একটু পিছনের দিকে যাব, যখন বাম সরকার আমাদের পশ্চিমবাংলাতে ছিলেন, তখন তো কামদুনি তো ওটা তো একটু ভেরি এলাকা, এবং আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কামদুনির মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছে। কারণ কামদুনির মানুষ যখনই যে দলই ক্ষমতায় আসে তখনই কামদুনির মানুষ অত্যাচারিত হয়। সিপিএমের আমলে দেখেছি কিভাবে ভেরি লুট হয়েছে, কিভাবে বোম মারা থেকে শুরু করে, কিভাবে গুলি চালানো থেকে শুরু করে, এগুলো সিপিএমের আমলে হয়েছে। কিন্তু শাসক দল যখন 2011 সালে আসেন আমাদের পশ্চিমবাংলাতে, তখনও আমরা দেখেছি যে সেই ভেরি লুট, সেই বোম মারা, সেই গুলি, সেগুলোও আমরা দেখেছি। কিন্তু আমরা এটা কখনো ভাবিনি যে ওই গ্রামেরই একের পর এক মহিলাদেরকে ধর্ষণ হতে হবে।
যখনই শাসক দল ক্ষমতায় এসেছিলেন তখন একটা বৃদ্ধ ঠাকুমা, যার বয়স ছিল 60 বছর, সেই ঠাকুমাকে ধর্ষণ হতে হয়েছিল। তিনি যখন রেশন তুলে বিকেলে বাড়ি ফিরছিলেন তখন এই মূল যে আনসার আলী ছিলেন তিনিই কিন্তু ধর্ষণ করেছিলেন, সেটা কিন্তু ক্যামেরার সামনে আসেনি। কিন্তু 2013 সালে আমি যখন দেখলাম যে আমার বান্ধবী, যার সঙ্গে আমি ছোটোবেলা থেকে পড়াশুনো করলাম, যার সঙ্গে বড় হলাম, যার সঙ্গে খেলাধুলো করলাম, তাকে কি করলেন যে ধর্ষণ করে তার 2টি পা নাভি পর্যন্ত চিরে দিলেন। এবং সেই মর্মান্তিক দিনটা আজও আমাদের মনে পড়ে। আমি সেই সময় যখন এই খবরটা শুনেছিলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো এবং আমি ভেবেছিলাম যে দিনের পর দিন আমরা ছোটোবেলা থেকে অত্যাচার দেখে এসেছি, কিন্তু এইভাবে একের পর এক মহিলাদেরকে হারাতে হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে কামদুনের প্রত্যেকটা মানুষ, ছোট্ট বাচ্চারা পর্যন্ত পথে নেমেছিলেন এবং বলেছিল যে আমাদের কামদুনের মেয়ের বিচার চাই। সেইভাবে আন্দোলন শুরু করে দিয়েছিল এবং কামদুনের মানুষের উনুনে হাঁড়ি চড়তো না, তারা শুকনো মুড়ি দোকানের টোস্ট খেয়ে ওরা আন্দোলন করতো আর প্রত্যেকেই চাইতো কামদুনের মেয়েটা বিচার পাক। প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরা গেছেন ওখানে এবং সাধারণ কর্মীরাও একসঙ্গে যুক্ত হয়েছেন, এবার গোটা ভারতবর্ষের মানুষ একতা হয়েছিলেন কামদুনের বিচারের জন্য। সেই জায়গায় আমরা প্রত্যেকেই চেয়েছিলাম একজন বাংলাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, সেই মহিলা মুখ্যমন্ত্রী কামদুনি গ্রামে উপস্থিত হোক। সেই জায়গায় উনি গেছিলেন, মহিলা মুখ্যমন্ত্রী গেছিলেন, কামদুনের কোনো বাসিন্দা কিন্তু জানতো না যে মুখ্যমন্ত্রী আজকে কামদুনে ঢুকছে। বেশ, আপনাকে আমি একটু থামাই। যে মুখ্যমন্ত্রীর কথা টুম্পা আপনাদেরকে বলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী অনেক আশা নিয়ে কিন্তু মানুষ প্রথমবার বাংলায় বিজেপি সরকারকে এনেছে, পিপুল ম্যান্ডেট নিয়ে কিন্তু এসছে, 200-র বেশি সিট, 208টা সিট নিয়ে এসছে আউট অফ 294। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বারুইপুর ঘটনা নিয়ে, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম এনকাউন্টার নিয়ে, অনেক কিছু আপনারা জেনেছেন। সেই বারুইপুরে দাঁড়িয়েই কামদুনির ঘটনা নিয়ে বেশ কিছু স্টেটমেন্ট করেছেন। তিনি বলেছেন ছোট ঘটনা, যেরকম আগের মুখ্যমন্ত্রী বলতেন ছোট ঘটনা নয়, লাভ অ্যাফেয়ার ছিল না, লাভ অ্যাফেয়ারের কথাও কিন্তু তিনি বলেছেন এবং 10 লক্ষ টাকা দেওয়ার কথাও বলবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন তো। ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিংয়ের জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল, আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকার সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেবে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না, ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফেয়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকবে। কামদুনি টুম্পা ঠিক সেই জায়গাটাই আসবো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে কিন্তু আমরা ওপেন এয়ারে চালিয়ে দিলাম। বলুন। দেখুন, বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মানবী মুখ্যমন্ত্রী, ওই জন্য এই কথাগুলো বলেছেন। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অমানবিক মুখ্যমন্ত্রী, যার কাছে কোনো প্রশ্ন নিয়ে যাওয়া যেত না, যার কাছে কোনো সুবিচারের আশা নিয়ে যাওয়া যেত না, এগুলো আমরা দেখেছি। এবং উনি যখন 2013 সালে গেছিলেন কামদুনেতে, তখন আমরা প্রত্যেকটা মহিলারা বলেছিলাম যে একটুখানি কথা বলতে, যেহেতু আমরা মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছি, মহিলা হয়ে মহিলাদের যে উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের কথা একটু বলতে চেয়েছিলাম। কিন্তু উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলার সঙ্গে কথা বলবেন, কিন্তু উনি সেদিন কথা বলেননি। মিতার বাড়িতে গিয়ে শুধু স্রেফ একটা কথা বলেছিলেন, বাবা মাকে ডাক্তার দেখানোর জন্য। তারপরে ওখান থেকে উনি গাড়িতে উঠে চলে আসেন। ওনাকে সবাই মিলে, গ্রামের প্রত্যেকটা মানুষ মিলে বলা হচ্ছে যে আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি একটু দাঁড়ান। কিন্তু উনি দাঁড়াননি, উনি গাড়িতে উঠে যখন চলে আসছিলেন তখন আমি একটা নাইটি পরে একটা টাওয়াল নিয়ে ওনার গাড়ির পিছনে দৌড়াচ্ছি আর বলছি দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। একটা সময় পায়ের চটি ছিঁড়ে গেছে, চটিটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি, দিয়ে তাও দৌড়াচ্ছি শুধুমাত্র আমার বান্ধবীর জাস্টিসের জন্য। আর আমার কোনো রাজনৈতিক ব্যক্তি বলুন আর রাজনৈতিক বলুন, আমার কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু চাইতাম যে অত্যাচারগুলো কামদুনে আমি দেখে এসেছি সেগুলো যাতে বন্ধ হয়, তার জন্যই কিন্তু দৌড়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি একাই, একটা সময় পিছনের দিকে তাকিয়ে দেখছি আমার পিছনে কেউ নেই, আমি একাই দৌড়াচ্ছি।
প্রায় 2 কিলোমিটার রাস্তা দৌড়ে গিয়ে দেখছি যে মেয়েটি মারা গেছিল তার পরিবারের দাদা, ভাই এবং গ্রামের কিছুটা ছেলের সঙ্গে উনি কথা বলছেন। সেখানে উপস্থিত হলাম, সেখানে গিয়ে বললাম যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে, আপনি শুনুন। উনি ওখানে ওপেন দাঁড়িয়ে আমাকে বলে দিলেন, যা শোনার শোনা হয়ে গেছে, আর কিছু বলার নেই, আপনি এখন আসতে পারেন। তা আমি তখন বলছি, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপরে অত্যাচার, আপনার তো একটু শোনা উচিত। উনি তখন আমাকে বলেছিলেন যে আপনি সব বুঝে গেছেন। তখন কিন্তু আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আপনি জনগণের ভোটে আজকে এই জায়গাটায় এসছেন, আপনিও সব বুঝে গেছেন। আমাকে বললো আপনি চুপ করুন। আমিও তখন পাল্টা কলে আমায় বলতে হলো আপনি চুপ করুন। তারপরে উনি ওখানেই দাঁড়িয়ে বলে আসলেন যে এখানে সিপিএমে সব রাজনীতি চলছে, এখানে কিছু মাওবাদী আছে বলে ওখান থেকে উনি ওপেন চলে গেলেন। তারপরে দেখলাম একটা সভাতে গিয়ে বললেন টুম্পা কয়েল মাওবাদী এবং আরও গ্রামের 4টে মহিলাকে অ্যাড করে মানে আপনি মাওবাদী হয়ে গেলেন? আমি মাওবাদী হয়ে গেলাম। তারপরে রাজারহাট থানার পুলিশ আমাদের বাড়িতে চলে গেলেন ওই মাওবাদীটা কথাটা শুনে অ্যারেস্ট করার জন্য, কারণ আমি মাওবাদী। সেই জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ তখন আমাকে পিছনে রেখে তারা সামনে আগিয়ে গেলেন আর বললেন যে ওকে যদি নিয়ে যেতে হয় আগে আমাদেরকে নিয়ে যান, তারপরে ওকে নিয়ে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বাধ্য হয়েছিল ফিরে আসতে। পুলিশ যখন বাধ্য হয় ফিরে আসতে, তার পরের দিন থেকে কন্টিনিউ আমার পরিবারের উপরে হুমকি থেকে শুরু করে থেকে টাকার প্রলোভন থেকে চাকরির টোপ থেকে সব মানে শুরু হয়ে আপনাকে যায়। টাকার প্রলোভন দিয়েছিল? জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তিনি খাদ্যমন্ত্রী তখনকার দিনের। সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওই কামদুনি গ্রামটাকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন এবং বাংলার মানুষের জানা দরকার। এবং বলুন, জ্যোতিপ্রিয় কত টাকা মল্লিক বলেছিল? জ্যোতিপ্রিয় মল্লিক যারা নিচের স্তরের কর্মী ছিল তাদেরকে দিয়ে বলেছিলেন যে আমাদের চাকরি নিয়ে আন্দোলন বন্ধ করতে। বাড়ির রাত যখন 12টা বাজবে বাড়ির সামনে এসে বোম ফেলা থেকে শুরু করে সব হয়েছিল। এবং তখন যিনি বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত 10-12টা ছেলে পাঠিয়েছিলেন রাত 12টার সময় 20 লক্ষ টাকার বস্তা নিয়ে। সেখানে গিয়ে আমাকে বলা হয়েছিল আন্দোলন বন্ধ করতে। আমরা যখন খেয়ে শুতে যাচ্ছি তখন আমার বাবাকে ডাকা হচ্ছে, কাকু বাড়িতে আছেন, কাকু বাড়িতে আছেন। বাবা বলল কি হয়েছে? বাবা বাইরে বেরোলো, বলছে কি হয়েছে? বলছে দিদি আছে। বাবা যথারীতি আমাকে ডাকলেন, আমি বাইরে বেরালাম। আমার মা আগে আসলেন, আমি মায়ের পিছনে আছি। মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, এত রাত্রে তোমরা কি করতে এসছো, কেন এসছো? তা তখন ওরা বলছে যে আপনি এক কাজ করুন, আন্দোলনটা করে কি হবে, আপনারা আমার বাবার একটা টালির বাড়ি ছিল তখন, আপনাদের তো এই টালির বাড়ি, আপনারা এই টাকাটা নিয়ে একটু ছাদ দিয়ে একটু ভালোভাবে থাকুন। আন্দোলন করে আজ পর্যন্ত কে কি পেয়েছে? কেউ তো কিছু পায়নি, আপনারা দিদিকে বলুন আন্দোলন বন্ধ করতে। তখন আমার বাবা একটা কথাই বলেছিল যে আমরা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না, আর আমার মেয়েকে আমি বিক্রি করতে পারবো না। নীলাঞ্জনা, এত কিছু দর্শকরাও শুনলেন, স্যার আমি আসবো আপনার কাছে। এত অভিযোগ এবং যা যা কামদুনি নিয়ে কিন্তু তখন রাজ্য রাজনীতির যা পরিস্থিতি, কিভাবে ডিফেন্ড করবেন? প্রত্যক্ষদর্শী পাশে বসে তার নিজের বান্ধবীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল, বলুন। কামদুনির এই ঘটনাটা ঘটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় যান। তো ওনার গাড়ি আটকানো হয়েছিল। ভুল, ওনার গাড়ি কেউ গাড়ি আটকায়নি ছিল। যখন আমি এই মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে এরকম আচরণ কেউ করতে পারে না। গাড়ি আটকানোই হয়নি, কারণ যখন গ্রামে মুখ্যমন্ত্রী যখন গ্রামে ঢুকছিলেন কামদুনির গ্রামে, কেউ জানতো না যে মুখ্যমন্ত্রী কামদুনি গ্রামে আসছেন। আমরা যখন দুপুর 2:10 যখন আমরা ভাত খেতে বসেছি, মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাই যে আমাদের সিএম নবান্নের উদ্দেশ্যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবান্নের উদ্দেশ্যে কামদুনি আসছেন। কিন্তু ওইটুকানির মধ্যে কেউ বলতে পারবে না, কোনো লোক বলতে পারবে না যে আমরা গাড়ি আটকেছিলাম সিএমের। এবং সেই সময় আমরা দেখেছি ওনার সেই ভয়ঙ্কর দৃশ্য, একটা মুখ্যমন্ত্রী ওরা দৃশ্য আমরা কখনো দেখিনি। আজকের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী দেখুন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, সেই মুখ্যমন্ত্রী দেখুন মানুষের সুবিধা অসুবিধা কিভাবে শুনছে। কিন্তু আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সুযোগ ছিল না তার কাছে গিয়ে আমাদের কিছু কথা বলার। কিছু বলার আছে কি? সময় যারা গাড়ি আটকে ছিল তাদেরকে উনি বলেছিলেন মাওবাদী। আপনি ভুল কথা বলছেন দিদি, আপনি পুরো সম্পূর্ণ ভুল কথা বলছেন। কোন জায়গায় ওনার গাড়ি আটকানো হয়নি, কোন জায়গায় না। বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সিআইডি টিম কিন্তু 3 জনকে মানে সেই সময় ফাঁসি মানে অর্ডার করা হয়েছিল।
কিন্তু কোন রকম এরকম ঘটনা ঘটলেই এই যা যা উনি বলতেন যে ছোট ঘটনা লাভ মুখ্যমন্ত্রী অ্যাফেয়ার যদি এই সমস্ত তথ্য টাকা লোপাট দেওয়া যায় করবেন এগুলো বা কেন বলবেন? চাপা দেবেন, তাহলে সেই সময় মুখ্যমন্ত্রীর শাসনকালে তাহলে তিনজনকে কেন ফাঁসির নির্দেশ দেওয়া হলো? আচ্ছা আপনি বলুন তো, তখন তো সিআইডি আর- তদন্ত করছিলেন কামদুনের মালায়, তখন তো 55 জনের সাক্ষী দেওয়ার কথা ছিল, কেন 55 জনের সাক্ষী নেয়নি সিআইডি? তখন কেন 55 জনের সাক্ষী নেয়নি সিআইডি? তখন তো মাত্র 25 জনের সাক্ষী সেই সময় নিয়েছিল, মুখ্যমন্ত্রী এবং তার মধ্যে শাসনকালে কামদুনি তিনজনকে টুম্পা কয়েল ছিল না, মৌসুমী কয়েল ছিল না, গ্রামের অন্যান্য ব্যক্তিরা ছিল না। মুখ্যমন্ত্রী সেই সময় যদি মানে চাপা দিতেন কেসটা, তাহলে কিন্তু এত কিছু মুখ্যমন্ত্রী উনি শুধু করতেন না। রাজনীতি করে ওই গেছেন, এলাকায় গিয়ে প্রাক্তন উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন কামদুনি যে নিয়ে শুধু দোষীদের রাজনীতি করে অবশ্যই গেছেন, শাস্তি কখনো দেওয়া হবে, চাননি immediate যে action কামদুনির নিতে। যারা দোষী তারা শাস্তি 25 পাক। দিনের মধ্যে উনি কিন্তু এই কথাটা বলেছিলেন এলাকায় গিয়ে। বেশ বেশ, এবার এবার স্যার আপনার ভার্সন বলুন। দেখুন, খুব দুঃখের ঘটনা কামদুনির ঘটনা যেটা নিয়ে আলোচনা করছেন। আরও দুঃখের ঘটনা যখন একজন মহিলা মুখ্যমন্ত্রী আসামিদের সাপোর্টে কথা বলে, সেটা সবচেয়ে বেশি দুঃখের। নাম্বার 2 হচ্ছে পয়েন্ট ওয়াইজ কথা বলি। দেখুন, এই যে কথাগুলো হচ্ছে না, উনি এই বলেছিলেন, উনি এই করেছিলেন, উনি এই করেছিলেন, বেসিক্যালি আসল তো ঘটনা হচ্ছে কোর্ট, সেশনস কোর্ট এদেরকে সাজা দিয়েছিল। আমাদের মধ্যে আমি অনেক সেশনস কোর্টে কেস লড়েছি। এই যে কামদুনির ঘটনাটা তো 21 বছরের মেয়ে, আর আমি যেই কেসটা লড়েছিলাম সেটা 5 বছরের একটা মেয়ে, পারভিন, সে রিক্সা চালকের মেয়ে। সে এত গরিব ছিল যে পার্স সার্কাসের যে মার্কেটে যে আলু ফেলে দেয়, পটল ফেলে দেয়, তরকারি ফেলে দেয়, ওইটুকু ধরুন এত বড় একটা আলু ফেললো, এইটুকু পোর্শন আলু কেটে কেটে ভালো হলো। এইরকম করে সন্ধ্যাবেলা তারা তো তরি তরকারি নিয়ে খেত, এবং তারপরে রাত্রিবেলার ওই আহারই গোটা দিনের আহার। কত গরিব বুঝতে পেরেছেন? 5 বছরের রিক্সা চালকের মেয়ে পারভিন, যার সেক্স অর্গান শরীরে আসেনি, সে সেক্স বলতে কি বোঝে তার মানেটা মহিলা সেই মেয়েটা বোঝে না। সে তাকে তার কাকা, নিজের কাকা, তাকে বলল, পারভিন লালিপপ খায়গা। লালিপপ মানে হচ্ছে একটা কাঠির মধ্যে একটা চিনির মণ্ড, এটা লাল রং লাগানো থাকে। তার কাছে কিন্তু একটা মানে পবিত্র জিনিস, মানে গরিবের কাছে। সে ওটা মুখে দিল, এতটাই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে গেল। সেই মেয়েটাকে নিয়ে গিয়ে প্রথমে তার কাকা সেক্স জন্য এগুলো, তারপরে তার সাথে সাথে ফলোড বাই আরও 3 জন, টোটাল 4 জন। যখন প্রথম যে ইন্টারকোর্স করলো তারপরেই কিন্তু মেয়েটা মারা গেল। কারণটা হচ্ছে, যখন ওর গলাটা কাটা হলো, আমরা মেয়েটার গলাটা কাটলাম এসে পোস্টমর্টমের সময়, দেখছি গলার ভিতরে কাদা আর প্লাস্টিক, মুখে যখন চিৎকার করেছে আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়েছে। কত বিভৎস বুঝতে পেরেছেন? একটা 5 বছরের বাচ্চা মেয়ে ওই রকম রেপ হচ্ছে, তাই সে চিৎকার যখন করেছে, সেখানে মাটি Inhuman. আর প্লাস্টিকের ব্যাগ মুখের মধ্যে ঢুকেছে। গলাটা যখন কাটা হলো পোস্টমর্টমের সময়, গলার ট্রেকিয়া শ্বাসনালী থেকে এগুলো পাওয়া গেল। এই কেসে আমি 3 জনকে ধরা পড়লো, একজনকে ধরতে পেরেছিলাম না মানে সে কসাই। তার হাইট কত জানেন? তার হাইট প্রায় 5 ফুট 11 ইঞ্চি হাইট। আর মেয়েটার হাইট কত? এইটুকু হাইট, যার সেক্স অর্গান আসেনি, 5 বছরের মেয়ে পারভিন। তারপরে তাদের ফাঁসির অর্ডার আমি করিয়ে দিয়েছিলাম 3 জনকে, এবং একজনকে আমরা ধরতে পারিনি। পাবলিক ওকে ধরে পিটিয়ে মেরে ফেললো, প্রায় 1000-2000 লোক, শুধু জিঘাংসাতে যে এইটুকু বাচ্চা মেয়েকে তুমি মেরেছো। তো তাকে লিঞ্চিং করে পাবলিক পিটিয়ে মেরে দিল 1000-2000 লোক এসে। সেই আসামিটাকে ধরতে পারিনি। আর এই 3 জনকে আমি কীভাবে যে ফাঁসির অর্ডার করাতে হয় সেটা আমরা বুঝি। আমাদেরকে কেস লড়ে বার করতে হয়, এবং সেশনস কোর্ট, হাইকোর্ট, আপনি কতবার হাইকোর্টে গেছি বিশ্বাস করতে পারবেন না। মানে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে দিনের পর দিন, সেশনস কোর্ট করেছি। ঘটনা কি জানেন? সবচেয়ে দুঃখের ঘটনা, আর ছোট আপনার টাইম নেই বলতে পারছি না। তাদের 88 ডেজে চার্জশিট দিলাম, 90 দিনের মধ্যে চার্জশিট দিলে বেল হবে না। 88 ডেজে চার্জশিট দেওয়ার পরও তাদেরকে ডিস্ট্রিক্ট সেশনস কোর্ট থেকে জামিন করিয়ে দেওয়া হলো। বেশ স্যার, আমরা আমাদের যেহেতু সময় কম, অনেক তথ্য দর্শকরা পেলেন। এবার টুম্পা এক লাইনে বলবেন তাহলে, এবার বর্তমান মুখ্যমন্ত্রীতে আপনি আশ্বস্ত কামদুনি বিচার অবশ্যই পাবে? খুব সংক্ষেপে।
বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তার সঙ্গে আমি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কেও অনেক অনেক ধন্যবাদ জানাই যে কামদুনির দিকে ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ওনারা বলেছেন যে আইনি দিক থেকে ওনারা সাহায্য করবেন এবং পুনরায় যাতে সুপ্রিম কোর্টে মামলাটা ওঠে সেই ব্যবস্থা করবেন। বেশ, আমরা সেদিকে আপনাদেরকে আপডেটেড রাখবো। এবার আমাদের শেষ দিকে প্রায় নীলাঞ্জনা, আপনাদেরকে জানিয়ে রাখবো পানিহাটির পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ আজকে ভোরবেলায় দক্ষিণেশ্বর থেকে। এবং নির্মল ঘোষ অনেক চেষ্টা করেছিলেন, ঋতব্রত তৃণমূল, আপনাকে জিজ্ঞেস করবো বাংলার মানুষ জানতে চাইবেন যে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল কোনটা আসল তৃণমূল নীলাঞ্জনা? আস্তে আস্তে তো খালি হচ্ছে, মানে এই ঘর থেকে ওই ঘর, বলুন। 1998-এ তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি সেটাই আসল তৃণমূল। আর এখন বাকি যেটা তৃণমূল হয়েছে বালিশচাটা ঋতব্রতর তৃণমূল, সেটা হচ্ছে যে এতদিন পর বালিশচাটা হলো, তার আগে কি শুদ্ধ ছিল? বি টিম হয়েছে এখন, মানে বিজেপিরই বি টিম হয়েছে, যেটা বালিশচাটা তৃণমূলের দলটা হয়েছে এখন। সেখানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা এখন ওই বি টিমে গিয়ে ঢুকছে, যাতে অ্যারেস্ট না হয় বা বিভিন্ন করাপশনের হাত থেকে বাঁচার জন্য এখন তারা বি টিমে গিয়ে ঢোকার চেষ্টা করছে বা ঢুকছেও। বেশ, এবং আপনার প্রত্যেকে জানেন যে তৃণমূল থেকে বিজেপিতে প্রথমে কিন্তু আমরা এ নিয়ে অনুষ্ঠান করেছিলাম যে একদম রাজ্যসভার সকালবেলায় দুপুরবেলায় জয়েন করে রাত্রে কিন্তু রাজ্যসভার প্রার্থী হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। সেই জয়েনিং দেখুন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সুকেন্দু শেখর রায় সেখানে আছেন, প্রকাশ সিং পরাইক আছেন, এ নিয়েও কিন্তু আমরা অনুষ্ঠান করেছিলাম, এবং সুস্মিতা দেব আছেন। আপনার কাছে জিজ্ঞেস করি টুম্পা, এই যে তৃণমূল থেকে বিজেপিতে কাউকে নেওয়া হবে না, এই যে জয়েনিং, এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, মানুষ কিন্তু অনেক রকম প্রশ্ন তুলছেন। খুব সংক্ষেপে আপনার উত্তর। দেখুন, একার হাতে তো সব কিছু থাকে না, দলের প্রত্যেকের মতামত নিতে হয় এবং কেন্দ্রে থেকেও মতামত দেয়, তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেয়। অতএব সবাই সম্মতি দিয়েছেন বলে আজকের রাজ্যের সভাপতি এনাদেরকে নিয়েছেন। এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, দল যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। বেশ, নীলাঞ্জনা একদম ওয়ান লাইনার এই জয়েনিং নিয়ে। তৃণমূল থেকেই কেন তিনজনকেই নিয়ে রাজ্যসভায় পাঠাতে হলো? বিজেপিতে কি কোনো ফ্রেশ ফেস ছিল না ক্যান্ডিডেট হওয়ার? বড় প্রশ্ন টুম্পা, বিজেপি দেখুন, আমি আছে, অনেকেই আছে, কিন্তু আমি ওনার নামটা ভুলে যাচ্ছি। যে সময় আরজিকর ধর্ষণ হয়েছিল উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন আরজিকরের মামলাটা নিয়ে, কিন্তু সুকেন্দু শেখর রয় উনি কিন্তু আরজিকর নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং দল কিন্তু ওনাকে সাসপেন্ড করেছিলেন। সেই কারণে হয়তো তাদের মনে হয়েছে, বিজেপি দলের মনে হয়েছে তাকে নেয়ার, সেই জন্য ওরা দলে ওনাদেরকে নিয়েছেন। বেশ, একদম ওয়ান লাইনার। শেষ এক লাইনে বলবেন স্যার আপনার রিয়াকশন ব্যক্তিগতভাবে আমি মনে করি নীলাঞ্জনা যেটা বলেছে ওটাই, বাঁচার জন্য এরা অন্য দলের দিকে যাচ্ছে, কিন্তু এরা বাঁচবে না আলটিমেটলি, এরা বাঁচার হয়তো নেই। কারণটা হচ্ছে এদের প্রত্যেকের এগেনস্টে কারাপশন আছে, প্রত্যেকের এগেনস্টে কেস আছে, এবং প্রত্যেকের কোটি কোটি টাকা রোজগার করেছে পশ্চিমবাংলা থেকে, এবং মানুষের ভৎসনা খাচ্ছে, এবং সাধারণ মানুষ এদেরকে ছি করছে। আলটিমেটলি হয়তো ওরা ভাবছে যে ইমিডিয়েটলি মানে এগ থেরাপি কিংবা ডিম থেরাপি থেকে বাঁচার জন্য কিংবা অপমান থেকে বাঁচানোর জন্য গেছে, কিন্তু যারা 90টা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে রাখে না, যাদের এগেনস্টে মানে খুন, রাহাজানি এবং রেপ কেস আছে, তাদেরকেও তারা এইসব কেস থেকে বাঁচার অধিকার নেই, বাঁচবেও না পড়ে। কিন্তু ঘটনা হচ্ছে এটা সাময়িক, আর আমি অতটা নিচে নামতে পারবো না যে বালিশচাটা কি ফাঁচাটা, কিন্তু ঘটনা হচ্ছে এটাই, তারা কিন্তু তারা সবাই একটা ধারণাই পেয়ে গেছে। এমনকি অনুব্রত যে লাস্ট ওর এগেনস্টে 30 লক্ষ টাকার ইট লুট করার অভিযোগ এসছে, যে কথায় কথায় মানে গাঁজা কেস দেওয়া হতো, কথায় কথায় পুলিশ অফিসারদের চমকাতো, সেও এখানে ঢুকেছে এই জন্য যেন তার এগেনস্টে সে যেন এখন লকআপে না যায়, তার এগেনস্টে স্পেসিফিক কেস চলছে, সুতরাং সেই জন্য বাঁচার জন্য এই দিকটা গেছে। ইতিমধ্যেই আপনার তিনজনের কথাটা স্টোরি বলি, ইতিমধ্যেই মানুষজন বলতে শুরু করেছেন যে সব চোর কিন্তু এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে, এটা কিন্তু মানুষজন বলতে শুরু করেছেন। আচ্ছা, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ নীলাঞ্জনা, টুম্পা এবং
আমার সত্যজিৎ স্যার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আজকের অনুষ্ঠানে আমরা যা যা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি আগেই বলেছি যখন অনুষ্ঠান শুরু করি যে ঘণ্টাখানেক বাংলার কথা কিন্তু বাংলার মানুষের অনুষ্ঠান। জানাবেন আমরা সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো, অনেক কিছু আপনাদেরকে আমরা জানালাম, আপনারা জানাবেন যাদেরকে আপনাদের প্রয়োজন মনে হবে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।